নমস্কার। কখনো কখনো একটা ছোট এলাকার রাজনৈতিক সমীকরণকে যদি ঠিকভাবে বোঝা যায় তাহলে কিন্তু গোটা দেশের রাজনীতির একটা ছবি সামনে চলে আসে। আজ আমরা ঠিক সেটাই করব, মানিকতলার ক্ষেত্রে। চলুন এর সমীকরণটা একটু ভেঙে দেখা যাক। ভাবছেন একটা এলাকার গল্প থেকে কিভাবে গোটা দেশের রাজনীতির ভবিষ্যৎ বোঝা সম্ভব? প্রশ্নটা কিন্তু বেশ জরুরি, আর এর উত্তরটা লুকিয়ে আছে মানিকতলার মতো জায়গাগুলোর গভীরে। তাই আজকের এই আলোচনাটা শুধু একটা উপনির্বাচনের গল্প নয়, এটা আসলে ভারতের রাজনীতির পালস বোঝার একটা চেষ্টা। মানিকতলার রাজনৈতিক সমীকরণটা যদি বুঝতে হয় তাহলে সবার আগে সেখানকার মাটির কাছাকাছি যেতে হবে, তাই না? চলুন শুরু করা যাক সেখানকার মানুষের দৈনন্দিন জীবন আর তাদের আসল সমস্যাগুলো দিয়ে। তো এই যে মানিকতলা, এটা শহর কলকাতার একেবারে বুকের ওপর। আমাদের পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। এখানকার মানুষের মূল সমস্যাগুলো কি? দেখুন, বর্ষা হলেই রাস্তায় জল জমে যায়, রাস্তাঘাটের অবস্থা ভালো না, খানাখন্দে ভরা, নতুন কাজ নেই, চাকরির বাজারে একটা স্থবিরতা, আর তার ওপর সবকিছুর দাম বাড়ছে হু হু করে। এইগুলোই এখানকার ভোটারদের প্রতিদিনের লড়াই। আচ্ছা, এই তো গেল মানুষের সমস্যার কথা। এবার চলুন একটু তথ্যের দিকে তাকাই। সংখ্যাগুলো কি বলছে? ভোটের ট্রেন্ড থেকে কি কোনো রাজনৈতিক বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? চলুন দেখি। এই চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কি হয়েছে। শাসক দল তৃণমূলের ভোট কিছুটা কমেছে, ৭৩,০০০ থেকে নেমে এসেছে প্রায় ৬৭,০০০-এ। কিন্তু অন্যদিকে দেখুন বিজেপির ভোট ১৮,০০০ থেকে ১ লাফে ৪৭,০০০-এ পৌঁছে গেছে, আর সিপিআইএমের ভোট ব্যাংকে একটা বড় ধস নেমেছে, প্রায় ১০% এসে ঠেকেছে। মানে একটা বড়সড় রাজনৈতিক বদল যে ঘটছে তা কিন্তু পরিষ্কার। আর এই যে বদলের হাওয়া, এটা শুধু বিধানসভাতেই থেমে নেই, লোকসভা নির্বাচনেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। ২০১৯ থেকে ২০২৪-এ তৃণমূলের লিড কমছে, আর বিজেপি ধীরে ধীরে ব্যবধানটা কমিয়ে আনছে। তাদের ভোট শেয়ার ৩৬% থেকে বেড়ে প্রায় ৩৮% হয়েছে। তার মানে এই পরিবর্তনটা কিন্তু ধারাবাহিক। এবার এই সংখ্যাটা দেখুন, -৬.৭%। এটা কি? এটা হলো ভোটার টার্নআউটের পতন। ২০১৬-র তুলনায় ২০২১-এ ভোটদানের হার প্রায় ৭% কমে গেছে। এখন প্রশ্ন হলো, এই যে মানুষ ভোট দিতে কম আসছেন, এটা কি তাদের হতাশার প্রতিফলন নাকি এক ধরনের উদাসীনতা? এটা কিন্তু ভাবার মতো বিষয়। আর এখানেই গণতন্ত্রের একটা খুব জরুরি দিক চলে আসে। একজন সচেতন, অবহিত ভোটারই কিন্তু গণতন্ত্রের আসল ভিত্তি। যখন মানুষ মর্যাদা আর দায়িত্ববোধ নিয়ে নিজের মতামত জানায়, তখনই শাসনের কাঠামোটা মজবুত হয়। কিন্তু ভোটদানের হার যখন কমে, তখন বুঝতে হবে কোথাও একটা সংযোগের অভাব ঘটছে। তো আমরা দেখলাম কি ঘটেছে। সংখ্যাগুলো আমাদের একটা ছবি দেখিয়েছে। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? মানুষের এই অসন্তোষের পেছনে আসল কারণগুলো কি? দেখুন, বেশ কয়েকটা বড় কারণ আছে। যেমন ধরুন, শিক্ষক নিয়োগের দুর্নীতি, যেটা নিয়ে তোলপাড় হয়েছে। তরুণদের মধ্যে বেকারত্বের সমস্যা, ভোটের পর হিংসার যে অভিযোগগুলো ওঠে সেই আখ্যান, কাটমানির অভিযোগ, আর সেই সাথে সংখ্যালঘু তোষানের একটা ধারণা। এই সব কিছু মিলেই কিন্তু শাসক দলের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব তৈরি হয়েছে। শুধু দুটো শব্দ: সম্পূর্ণ অন্যায়। এই দুটো শব্দেই লুকিয়ে আছে চাকরি হারানো হাজার হাজার শিক্ষক আর তাদের পরিবারের যন্ত্রণা। যখন কোনো দুর্নীতি মানুষের জীবন জীবিকাকে এইভাবে সরাসরি আঘাত করে, তখন সেটা আর শুধু একটা খবরের কাগজের হেডলাইন থাকে না, এটা একটা গভীর ব্যক্তিগত ক্ষোভে পরিণত হয়। আচ্ছা, এই পরিস্থিতিতে মানিকতলার প্রধান দুই প্রতিপক্ষ, তারা কি ভাবছে, তাদের কৌশলগুলো কি? চলুন এবার সেটা একটু বিশ্লেষণ করা যাক। এখানে একটা পাশাপাশি তুলনা করলে ব্যাপারটা পরিষ্কার হবে। একদিকে আছে শাসক দল তৃণমূল, যাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের পুরনো পোক্ত সংগঠন। আর অন্যদিকে আছে বিজেপি, যারা এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগাতে চাইছে। আবার দুজনেরই দুর্বলতা আছে। তৃণমূলের বিরুদ্ধে আছে ভোটারদের মধ্যে এক ধরনের ক্লান্তি আর দুর্নীতির অভিযোগ। আর বিজেপির সমস্যা হল স্থানীয় স্তরে তাদের সংগঠন ঐতিহাসিকভাবে অতটা শক্তিশালী নয়। এই সমীকরণটাই লড়াইটাকে আকর্ষণীয় করে তুলেছে। বিজেপির কৌশলটা বেশ ইন্টারেস্টিং। এটাকে একটা চতুর্মুখী নীতি বলা যেতে পারে। আসুন এটা একটু ভেঙে দেখি।
প্রথমটা হলো শিবের রূপ, যা আগ্রাসনের প্রতীক। এর মাধ্যমে দুর্নীতি, সিন্ডিকেট রাজ এইসব বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। দ্বিতীয়টা হলো বিষ্ণুর রূপ, যা স্থিতিশীলতা বা স্টেবিলিটির কথা বলে, যেমন কেন্দ্রীয় সরকারের প্রকল্প বা দেশের আর্থিক উন্নতির কথা। তৃতীয়টা হলো ব্রহ্মা, মানে নতুন কিছু তৈরি করা, এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা। আর চতুর্থ হল দুর্গা, যা সুরক্ষার প্রতীক, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা আর হিন্দু সংস্কৃতি রক্ষার প্রতিশ্রুতি। ভোটের কৌশল তো থাকবেই, কিন্তু রাজনীতির বাইরে গিয়ে এবার একটু সমাধানের কথা ভাবা যাক। দিনের শেষে মানুষ চায় তাদের সমস্যার সমাধান হোক। তাই একটা গঠনমূলক, ভবিষ্যতের দিকে তাকিয়ে সুশাসনের নীলনকশা কেমন হতে পারে? তাহলে পথটা কি? একটা স্পষ্ট, কার্যকরী পরিকল্পনা। এখানে ৩টে মূল ধাপের কথা বলা হচ্ছে। ১. এলাকার পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন। ২. একটা নতুন অর্থনৈতিক ইঞ্জিন তৈরি করা, যা কর্মসংস্থান আনবে। আর ৩. সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলো যাতে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছায়, সেটা নিশ্চিত করা। এই ৩টে ধাপ কিন্তু সরাসরি সেই সমস্যাগুলোর সমাধান যা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। শুধু মুখের কথা নয়, এই অর্থনৈতিক পরিকল্পনার একটা বাস্তব ভিত্তিও আছে। যেমন মানিকতলা একটা নতুন আইটি আর স্টার্টআপ হাব তৈরির জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। এটা শুধু একটা অঙ্ক নয়, এটা এলাকার ভবিষ্যৎ বদলানোর একটা প্রতিশ্রুতি। আর এই বিনিয়োগের ফল কি হতে পারে? লক্ষ্যটা হল টেকনোলজি আর ম্যানুফ্যাকচারিংয়ে প্রায় ৫,০০০ নতুন চাকরি তৈরি করা। এটা কিন্তু এলাকার বেকারত্ব সমস্যা মোকাবিলার জন্য একটা সত্যিকারের পদক্ষেপ। আর যখন সরকার উন্নয়নের জন্য মানুষের তথ্য ব্যবহার করে, তখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে: নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। আজকে ডিজিটাল যুগে এটা খুব জরুরি। ভারতের নতুন ডেটা প্রোটেকশন আইন, অর্থাৎ ডিপিডিপি ফ্রেমওয়ার্ক, ঠিক এই বিষয়টার ওপরই জোর দেয়। এটা নিশ্চিত করে যে মানুষের তথ্য শুধুমাত্র তাদের সম্মতি নিয়ে এবং নির্দিষ্ট উদ্দেশ্যের জন্যই ব্যবহার করা হবে। এতে সরকার আর নাগরিকের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই: যেখানে চিরাচরিত রাজনীতি হয়তো মানুষের আস্থা ধরে রাখতে পারছে না, সেখানে সুশাসনের একটা মজবুত, তথ্য নির্ভর পরিকল্পনা কি পারবে সেই আস্থাটা ফিরিয়ে আনতে? রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন কি মূল লক্ষ্য হয়ে উঠতে পারে? যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।